দুই বন্ধুরা আছে তাদের ভবিষ্যৎ নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছে। তাহলে তাদের ভবিষ্যৎ ঠিক হবে। এখন পর্যন্ত গণহত্যাকারীদের বিচার সরকার করতে পারে নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত 3 মাসে নিয়ন্ত্রণে আনতে পারে নাই। ব্যবসা বাণিজ্য বাজার নানান ক্ষেত্রে একটা অস্থিরতা। উপদেষ্টাদের ভবিষ্যৎ ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী আন্তর্জাতিক সম্মানিত ব্যক্তিত্ব, সারা দুনিয়াব্যাপী তার একটা সম্মান রয়েছে। কাজে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়া, এরপরে তো আর বাংলাদেশের কোনো পদে আসীন হওয়ার তার আর নতুন করে সুযোগ নাই। এছাড়া যে সমস্ত উপদেষ্টারা আছেন, আসিফ নজরুল অত্যন্ত সজ্জন এবং আইনজ্ঞ, মানুষের কাছে সুপরিচিত একজন ব্যক্তি। আরও অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা আছেন বয়স্ক, কাজে তাদের তো হয়তো দেখা যায় এই উপদেষ্টার মেয়াদ শেষ হলে হয়তো সামাজিক কার্যক্রম কিংবা ছোটোখাটো রাষ্ট্রীয় কার্যক্রম, সেবামূলক কার্যক্রমের সাথে থাকতে হবে। এর বাইরে রাজনীতিতে তো সরাসরি তাদের অংশগ্রহণের সুযোগ নেই। এখানে দুজন যে আমাদের ছাত্র প্রতিনিধি বা তরুণ বন্ধুরা আছে, তাদের ভবিষ্যৎ নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছে। তাহলে তাদের ভবিষ্যৎ ঠিক হবে। তারা কি রাজনীতি করবে না অন্য কিছু করবে? এখন তাদের যে বয়স, তাতে তো তারা, আমরা আশা করি যে অন্তত আগামী এই 20-30 বছর সক্রিয় রাজনীতি করতে পারবে। কিন্তু যেহেতু তারা এই সরকারে অংশগ্রহণ করেছে বা এই সরকারের অংশ ছিল, কাজেই একেবারেই রাতারাতি কিংবা দ্রুত সময়ের মধ্যে তাদের রাজনীতিতে বা কোনো দলের সাথে অংশগ্রহণটা ঠিক হবে না। সেই জায়গা থেকে হয়তো 5-7 বছর পরে তারাও রাজনীতিতে যুক্ত হতে পারবে। আমার মনে হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সরকারকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে, জনগণের সেন্টিমেন্ট এবং চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে হবে। রাষ্ট্র সংস্কারের বিষয়ে বস্তির যে সাধারণ মানুষ, তার কোনো ভাবনা নেই। কৃষকের যে সাধারণ মানুষ, দিনমজুর, তার কিন্তু রাষ্ট্র সংস্কার কিংবা পুলিশ কীভাবে চলবে, আদালত কীভাবে চলবে, এগুলো নিয়ে খুব বেশি তার ভাবনা নেই। তার ভাবনা হচ্ছে চালের দামটা তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, ডালের দামটা তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, ডিম সবজি মুরগির দামটা রিজনেবল আছে কিনা। তো কাজেই অবশ্যই একটা রাষ্ট্রকে একটা সঠিক জায়গায় এগিয়ে নিতে, একটা উন্নত রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে তুলে ধরতে পলিসি লেভেলে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। এই কাজটা একটা প্রতিষ্ঠিত শিক্ষিত লেভেলের লোকজন কাজ করবে। কিন্তু জনসাধারণের যে প্রত্যাশা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, তার ছেলে মেয়েরা একটা ভালো শিক্ষা পাবে, সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা, তারা অসুস্থ হলে হসপিটালে যাবে। আমাদের তো প্রায় 85% মানুষ গ্রামে বাস করে। গ্রামের উপজেলা জেলা লেভেলে ওই কার্যত চিকিৎসাই নেই, ডাক্তারই থাকেন। কাজেই সেইখানে মানুষের এই চিকিৎসা সেবা নিশ্চিত করা, এই ধরনের পদক্ষেপগুলো যদি সরকার নিতে পারে, তাহলে সরকারের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এবং আমরা যেটা বলছি যে এই সরকার পারফরমেন্স বেস অটো রিনিউয়াল হবে, অর্থাৎ পারফরমেন্স ভালো করলে তাদের প্রতি সমর্থন থাকবে, তারা টিকে থাকবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান কাঠামোতে তো সরকার সেটি পারছে না, এটি পরিষ্কার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত 3 মাসে নিয়ন্ত্রণে আনতে পারে নাই। ব্যবসা বাণিজ্য বাজার নানান ক্ষেত্রে একটা অস্থিরতা, সামাজিক রাজনৈতিক একটা সংকট এখনও বিদ্যমান। এখন পর্যন্ত গণহত্যাকারীদের বিচার সরকার করতে পারে নাই বা বিচারের আওতায় সবাইকে আনতে পারে নাই। যেখানে সামান্য 2023 সালের 28শে অক্টোবর একটা গণসমাবেশ কেন্দ্রিক বিরোধী দলের প্রায় 30,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, সেখানে এখন পর্যন্ত এই আওয়ামী ফ্যাসিবাদের 3,000 নেতাকর্মীকেও গ্রেপ্তার করতে পারে নাই। বরঞ্চ তারা অনেকে সীমান্ত দিয়ে পালিয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়েছে, ব্যাংকের টাকা তুলে নিয়ে গেছে। কাজেই তারা যদি সুযোগ সুবিধা পায় এবং তারা যদি গ্রেপ্তার না হয়, তাহলে তারা কিন্তু এই সরকারের স্থিতিশীলতার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং সেই ক্ষেত্রে এখন সরকার এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া, বাজার নিয়ন্ত্রণ সহ অন্যান্য ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া, মনিটরিং, এই ক্ষেত্রে রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কিন্তু সরকার পারবে না। তার জন্যই আমরা বলছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোটাকে একটা জাতীয় সরকার বা জাতীয় ঐক্যমত্যের সরকারের রূপ দেওয়া।